আমাদের চাষি ভাইরা কি কি পদক্ষেপ নিতে পারেন বা কি কি বিষয়গুলোর ওনারা খেয়াল করে সেই ব্যাপারে ব্যবস্থাপনা করতে পারেন, এই বিষয়ে যদি আমাদের চাষি ভাইদেরকে একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আমাদের চাষি ভাইরা যা করবেন তা হলো আমবাগান পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করলেও কিন্তু আমাদের অনেক বিষয়গুলো মানে রোগ পোকামাকড় বাসা যেটা বাঁধে আশ্রয়স্থল সেটাও নষ্ট হয়, যেটা সেটা বলছিলেন। নষ্ট হয়ে যাবে। সেটাই। আমরা অনেকটা যান্ত্রিক পদ্ধতিতেও এই পদ্ধতিগুলি অবলম্বন করতে পারি। আচ্ছা। মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে, রোগাক্রান্ত ঢাল, পাতা পুড়িয়ে ফেলতে হবে। শীতের পর গরম শুরু হয়। এই সময়টাতে আম গাছের প্রচুর পানির প্রয়োজন হয়। তাই গাছের গোড়ায় পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। রাখতে হবে, রাইট। ফুল থেকে যখন ফল মটর দানার মতো হয়, তখন একটা স্প্রে করতে হবে হবার পোকা দমনের জন্য। আচ্ছা। সাধারণত মুকুল আসার আগে হপার পোকার জন্য স্প্রে করতে হয়। হপার পোকার জন্য সাইপারমেথ্রিন 10 ইসি, যেমন সিম্বুস বা রিপকর্ড 2 মিলিলিটার হারে স্প্রে করা যেতে পারে। আমটা যখন গুটি আকার ধারণ করবে তখন 10 থেকে 15 দিন পর পর বোরিক অ্যাসিড 6 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আচ্ছা। সালফার জাতীয় কীটনাশক আমের গুটিতে স্প্রে করতে হবে যাতে ছত্রাক আক্রান্ত করতে না পারে, অথবা 2 গ্রাম ম্যানকোজেব ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ডাইথেনাম 0.3% হারে দুইবার ফুল ধরার আগে ও পরে স্প্রে করতে হবে। পাউডারি মিলডিউ রোগ দমনে থিওবিট 0.3% হারে ফুল ফুটার পূর্বে একবার এবং পরে দুইবার স্প্রে করতে হবে। ফুল ফুটা অবস্থায় ঘন কুয়াশা দেখা দিলে কেবল পরিষ্কার পানি স্প্রে করতে হবে। সেক্ষেত্রে মানে অন্যান্য কীটনাশক বা ছত্রনাশক দেওয়ার প্রয়োজন না, পানিটা স্প্রে করাটাই পানিটা বেশি। স্প্রে করতে হবে যাতে বোটার গোড়ায় যে কুয়াশাটা লেগে থাকে সেটা ঝরে পড়ে। যেটা করে স্যার, আপনি খুব ভালো করে বলছিলেন। আশা করছি আমাদের চাষি ভাইদের খুব কাজে আসছে। এখন আমি জানতে চাইবো যে, যেহেতু প্রত্যেকটি গাছেরই তার খাদ্যের প্রয়োজন, আমরা শুধুমাত্র তার কাছ থেকে আমাদের খাদ্য নিব, কিন্তু তাকে কোনো খাদ্য দিব না, এটা তো আসলে হয় না। তো আমাদের চাষি ভাইরা কিভাবে তার গাছ থেকে খাদ্য নিতে হলে সেই গাছকে কিভাবে খাদ্য দিতে হবে, অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনাটা, যেটাকে আমরা সার হিসেবে তাদেরকে খাদ্য হিসেবে দিই, তো এই সার ব্যবস্থাপনাটা সম্পর্কে যদি আমাদের চাষি ভাইদেরকে একটু বিস্তারিত বলতেন। কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন, অথবা কতটুকু সার তারা ব্যবহার করবে? আমি যদি সাধারণভাবেই বলি তাহলে আসলে একটি গাছে যখন ফল শেষ হয়ে যাবে তখন তার ডালপালা ছেটে দিয়ে আগাছা পরিষ্কার করে তারপর গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। আচ্ছা। এক্ষেত্রে প্রতি গর্তে সারের পরিমাণ: গোবর 22 কেজি, ইউরিয়া 150 কেজি, টিএসপি 550 গ্রাম, এমওপি 300 গ্রাম, জিপসাম 300 গ্রাম, জিঙ্ক সালফেট 60 গ্রাম প্রয়োগ করতে হয়। গর্ত ভর্তি 10 থেকে 15 দিন পর চারার গোড়ায় মাটির বল সহ গর্তের মাঝখানে রোপণ করতে হবে। একটি পূর্ণবয়স্ক ফলন্ত আম গাছে বছরে 50 কেজি জৈব সার, 2 কেজি ইউরিয়া, 1 কেজি টিএসপি, 500 গ্রাম এমওপি, 500 গ্রাম জিপসাম ও জিঙ্ক সালফেট 25 গ্রাম প্রয়োগ করতে হবে। উল্লেখিত সার 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে: প্রথমবার আম সংগ্রহের পর এবং দ্বিতীয়বার গাছে আমের গুটি আসার পর প্রয়োগ করতে হবে। আচ্ছা। তাহলে এইভাবে যদি সার ব্যবস্থাপনা করে তাহলে তার গাছের যে পুষ্টি, সারা বছর পুষ্টি যে বিভাজন সেটা ঠিক থাকবে এবং সুষম মাত্রায় সে সারটা সে পাবে। তো স্যার, জানলাম আমের মুকুল ঝরে পড়া রোধে কি করবেন আমাদের চাষি ভাইরা এবং সার ব্যবস্থাপনা কিভাবে করবেন সেটাও জানলাম। এখন একটু বলবেন কি যে আম বাগানে আর কি কি সতর্কতা আমাদের চাষি ভাইরা অবলম্বন করতে পারেন? আমরা আসলে আম গাছে বিভিন্ন বয়সে বিভিন্ন পরিমাণে সার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে বয়স ভেদে নির্ধারিত সম্পূর্ণ পরিমাণ গোবর, টিএসপি, জিপসাম, জিঙ্ক সালফেট এবং বোরিক অ্যাসিড ও অর্ধেক ইউরিয়া এবং অর্ধেক এমওপি সার সেপ্টেম্বর মাসের মধ্যে প্রয়োগ করতে হবে। আচ্ছা। অবশিষ্ট ইউরিয়া এবং এমওপি সার সমান দুই ভাগ করে এক ভাগ মার্চ মাসের মাঝামাঝি সময়ে যখন ফল মটর দানার মতো হয়, এবং অবশিষ্ট ইউরিয়া ও এমওপি সার মে মাসের মাঝামাঝি সময়ে প্রয়োগ করতে হবে। এখানে উল্লেখযোগ্য যে গাছের চারিদিকে গোড়া থেকে কমপক্ষে 1 থেকে 1.5 মিটার দূরে হালকাভাবে কুপিয়ে অথবা ডিবলিং পদ্ধতিতে মাটির সাথে মিশিয়ে সার প্রয়োগ করা যেতে পারে।
গাছের বয়স বেশি হলে এই দূরত্ব বাড়তে পারে। সার প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে, বিশেষ করে ইউরিয়া সার প্রয়োগ করার পর অবশ্যই মাটির রস থাকতে হবে। আচ্ছা। আম পূর্ণাঙ্গ ফলে রূপ নেয় কয়েকটি পর্যায়ে অতিক্রম করে। প্রথমে মুকুল, মুকুল থেকে ফুল, ফুল থেকে গুটি এবং গুটি বড় হয়ে আম ফলে রূপ নেয়। প্রতিটি পর্যায়ে আম গাছের বালাই ব্যবস্থাপনার গুরুত্ব দিতে হবে, তবে মুকুল আসার আগে ও পরে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কেননা মুকুল ঝরে পড়েই আমের উৎপাদন বহুলাংশে হ্রাস পায়। কমে যায়। স্যার, আপনি অনেক সুন্দর করে বলছিলেন যে এই সার ব্যবস্থাপনার পুরো বিষয়টা। আচ্ছা, আমাদের কি কোনো বিশেষ কোনো ব্যবস্থাপনা রাখা প্রয়োজন বা কোনো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আম চাষের ক্ষেত্রে আমাদের চাষী ভাইদের? এরকম কোনো চুম্বক কোনো পয়েন্ট আপনি বলবেন কিনা? অবশ্য কিছু কিছু চুম্বক পয়েন্ট আছে যেগুলো আমাদের চাষি ভাইদের মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে, গাছে যখন ফুল ফুটে যাবে তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। আম গাছে মঞ্জুরি দণ্ড আসার পর স্প্রে করা জরুরি এবং মুকুল ফোটার পর স্প্রে করা যাবে না, কেননা এ সময় অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে। আচ্ছা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি আগামী পর্ব আমরা আপনাকে পাবো। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের চাষী ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার বিষয় নিয়ে আসার জন্য, এবং দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন তো কিভাবে আমের মুকুল ঝরা প্রতিরোধ এবং এর সার ব্যবস্থাপনা করতে হয়। আশা করছি আপনাদের পুরো তথ্যগুলো কাজে আসবে। আগামী পর্বে জানবো আম গাছের পরিচর্যা ও ফল ধারণে করণীয় সম্পর্কে। বলবেন আরো একজন বিশেষজ্ঞ অতিথি। আগামী পর্বের অনুষ্ঠান শোনার ও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।